ইরান আর ইসরায়েলের মধ্যেকার দীর্ঘদিনের যে একটা চাপা উত্তেজনা ছিল, মানে যেটাকে আমরা ছায়াযুদ্ধ বলছিলাম, সেটা এখন মনে হচ্ছে সরাসরি একটা সামরিক সংঘাতে চলে গেছে। হ্যাঁ, পরিস্থিতি কিন্তু সেদিকেই মোড় নিয়েছে। তো আমাদের হাতে কিছু বিশ্লেষণার রিপোর্ট আছে, সেগুলোর ভিত্তিতেই আজ আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা। মূল লক্ষ্যটা হবে মানে এখন ঠিক কি ঘটছে আর এর পেছনের যে লম্বা ইতিহাসটা সেটা একটু বোঝা। হ্যাঁ, সেটা বোঝা খুব জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই। দেখুন, পরিস্থিতি আসলেই বেশ গম্ভীর। আগে যা ছিল, মানে আড়ালে আবডালে লড়াই, সেটা এখন একদম খোলাখুলি পর্যায়ে। হুম। দুপক্ষই কিন্তু সরাসরি মিসাইল, ড্রোন এগুলো ব্যবহার করছে। যেমন ধরুন, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, হ্যাঁ, সেটার কথা শোনা যাচ্ছে। তাদের ঘোষিত লক্ষ্যই হল ইরানের পারমাণবিক কেন্দ্র আর অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক জায়গাগুলো। আর ইরানও তো বসেনি, তাই না? তারাও পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলের কিছু শহর, কিছু শিল্প এলাকাতেও কিন্তু আঘাত হেনেছে বলে খবর আসছে। একটা রিপোর্টে দেখছিলাম দক্ষিণের দিকে একটা পাওয়ার প্ল্যান্ট নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও কতটা ক্ষতি সেটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। ঠিক। আর এই সরাসরি সংঘাতের একটা প্রভাব তো পড়ছে হতাহতের ওপর। হ্যাঁ, দুর্ভাগ্যবশত সেটাই হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বোধহয় বেশি। শত শত মানুষ মারা গেছেন, এমন খবরও আসছে। এদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন। হ্যাঁ, বেসামরিক নাগরিক, এমনকি কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানীও আছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলেও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। কয়েক ডজন নিহত আর আহত হয়েছেন শখানেক মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট এগুলোরও ক্ষতি হয়েছে। এই যে টার্গেটগুলো বাছা হচ্ছে, এটাও তো গুরুত্বপূর্ণ। ইসরায়েল কেন বিশেষভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতেই হামলা করছে? দেখুন, ইসরায়েলের ভাষ্যটা পরিষ্কার। তারা চায় না ইরান পরমাণু অস্ত্র তৈরি করুক। তাদের মতে এটা তাদের অস্তিত্বের জন্য হুমকি, তাই এই হামলা। কিন্তু ইরান তো বরাবরই বলে আসছে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। হ্যাঁ, ইরান সবসময় এটাই দাবি করে। কিন্তু এই নিয়েই তো দীর্ঘদিনের অবিশ্বাস, সন্দেহ, আর এখানেই আসলে মূল মতাদর্শগত সংঘাতটা লুকিয়ে আছে। ঠিক। ইসরায়েলের কাছে ইরানের পরমাণু ক্ষমতা মানে একটা বিরাট ঝুঁকি, আর ইরানের বর্তমান শাসকরা এটাকে তাদের জাতীয় সক্ষমতা, নিজেদের প্রভাব বাড়ানোর একটা প্রতীক হিসেবে দেখে। এই দুটো অবস্থান তো সম্পূর্ণ বিপরীত। একেবারে বিপরীত। আর শুধু তো সামরিক হামলা নয়, কথার লড়াইও তো চলছে সমানে। ওহ, সেটা তো চরমে। দুই দেশের নেতারাই যেভাবে একে অপরের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, তাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কূটনৈতিক সমাধানের পথটা যেন আরও দূরে সরে যাচ্ছে। আর এর প্রভাবটা কি শুধু এই দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে? না, একেবারেই না। এর আঁচ পড়ছে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর। আন্তর্জাতিক মহলও বেশ উদ্বিগ্ন। যেমন ধরুন, তেহরানের রাস্তায় বিরাট ইসরায়েল বিরোধী বিক্ষোভ দেখা গেছে। আবার জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করছে। এমনকি বিশ্ববাজারে তেলের দামেও এর একটা প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। তার মানে আজকের এই পরিস্থিতিটা হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। একদম। ১৯৭৯ সালের যে ইসলামী বিপ্লব হলো ইরানে, তারপর থেকেই তো এই দুই দেশের সম্পর্কের আমূল পরিবর্তন। একসময় যারা মিত্র ছিল, তারাই এখন কট্টর শত্রু। ঠিক তাই। এর মূলে আছে গভীর মতাদর্শগত বিভেদ। একদিকে ইরানের শিয়া ইসলামিক সরকার, যারা ইসরায়েলের অস্তিত্বকেই মানে না, আর অন্যদিকে ইসরায়েল, যারা ইরানের এই প্রভাব বিস্তারের চেষ্টাকে নিজেদের নিরাপত্তার জন্য বিরাট হুমকি মনে করে। এই সরাসরি সংঘাতের আগে তো অনেক বছর ধরে আমরা এক ধরনের পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি ওয়ার দেখে এসেছি। হ্যাঁ, কয়েক দশক ধরে সেটাই চলছিল। যেমন ইরান লেবাননের হিজবুল্লাহ বা ধরুন ফিলিস্তিনের হামাসের মতো দলগুলোকে সমর্থন দিয়ে এসেছে, অর্থ, অস্ত্র এসব দিয়ে। আর এই দলগুলো ইসরায়েলের জন্য একটা সরাসরি থ্রেট। আর এর জবাবে ইসরায়েলও তো চুপচাপ ছিল না। না না, বিলকুল না। ইরানের ভেতরে বিজ্ঞানীদের হত্যা করা বা ধরুন সিরিয়াতে ইরানের মদতপুষ্ট ঘাঁটিগুলোতে হামলা চালানো, এই অভিযোগগুলো তো অনেক দিনের। মানে এই গোপন অভিযানগুলোই ছিল ওই ছায়াযুদ্ধের মূল চেহারা। হ্যাঁ, এতদিন ধরে এটাই ছিল স্বাভাবিক চিত্র। এই গোপন লড়াই, পাল্টা লড়াই, যা এখন আর গোপন নেই। তার মানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যে সন্দেহ, যে শত্রুতা, সেটাই যে দীর্ঘ ঝামেলার একটা প্রধান কারণ। নিঃসন্দেহে ইসরায়েল এটাকে নিজেদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখে, তাই এটা আটকাতে তারা প্রকাশ্য বা গোপন সব রকম চেষ্টাই করে গেছে। আজকের এই সরাসরি সংঘাতকে ওই প্রেক্ষাপটেই বুঝতে হবে। তো পুরো ছবিটা যদি একসাথে দেখি,
তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে দশকের পর দশক ধরে যে পরোক্ষ লড়াই, যে অবিশ্বাস, যে মতাদর্শের সংঘাত চলছিল, সেটাই এখন একটা বিস্ফোরক জায়গায় এসে পৌঁছেছে। দুপক্ষই এখন সরাসরি সামরিক সংঘাতে। এর পেছনের কারণগুলো সত্যি খুব গভীর আর জটিল। গেল দীর্ঘদিনের ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাত। এর পেছনে আছে গভীর ঐতিহাসিক আর মতাদর্শগত কারণ। আচ্ছা, তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে পরিস্থিতি, এই সংঘাত যদি চলতেই থাকে বা ধরুন আরও বেড়ে যায়, তাহলে এই পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী হতে পারে? ভূ-রাজনৈতিক মানচিত্র বা বিশ্ব নিরাপত্তার ওপর এর কী আসর পড়তে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে। তবে এটা নিয়ে ভাবা